তাহলে আজকে আমরা আমাদের বল চাপ শক্তির পরবর্তী অংশটা আমরা চলে যাচ্ছি। আমরা তো নিউটনের সূত্রগুলো মোটামুটি দেখেছি, তৃতীয় সূত্র, তার প্রয়োগ, কিছু গাণিতিক প্রোগ্রামও করেছি, আর সাথে সাথে আরেকটা বিষয়ে এক্সট্রা পড়েছি, তাই না? এটা খুব ইম্পর্টেন্ট। কী বলতো এটা মনে আছে? ভরবেগের সংরক্ষণ বিধি, লাস্ট টপিকে। তো আমাদের এর পরবর্তী বল চাপ শক্তি যাই বিশ্লেষণ করি, নিউটনের সূত্রগুলো আমাদের কিন্তু মানে চলে আসবে যে কোনো সময়। তো তাহলে এখন টপিক হচ্ছে আমাদের মহাকর্ষ এবং অভিকর্ষ। ওই অল্প করে আছে ওইটা বুঝতে। তো আমরা জানি যে প্রকৃতিতে 4টা মৌলিক বলের কথা আছে, মানে বিজ্ঞানীরা সন্ধান পেয়েছেন 4টা মৌলিক বল। কি কি সেগুলো মনে আছে? প্রথম হচ্ছে এটা মহাকর্ষ বল, তারপর হচ্ছে তাড়িৎ চুম্বক বল, তারপর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, তারপর হচ্ছে সবল নিউক্লিয় বল। এই 4টা বলকে মৌলিক বল বলা হচ্ছে কারণ এই মহাবিশ্বের সব কিছু সৃষ্টি, সব কিছু গঠন, এই যে নক্ষত্র, গ্যালাক্সি, গ্রহ, সমস্ত গঠনের পিছনে এই 4টা বলই দায়ী। যেমন পরমাণু গঠিত হওয়ার জন্য সবল নিউক্লিয় বল আর দুর্বল নিউক্লিয় বল লাগবে। পরমাণুর সাথে মহাবিশ্বের অন্যান্য পরিপার্শ্বের সম্পর্কের জন্য দুর্বল নিউক্লিয় বল লাগবে, আর পরমাণুর নিউক্লিয়াস গঠনের জন্য সবল নিউক্লিয় বল লাগবে। গ্রহ, নক্ষত্র, তারা এগুলো গঠনের জন্য মহাকর্ষ বল প্রধান। ঠিক আছে? এই 4টা বলই হচ্ছে আকর্ষণ বা বিকর্ষণ ধর্মী। যেমন তাড়িৎ চুম্বক বল, 2টা চুম্বক কাছাকাছি আনলে এরা পরস্পরকে আকর্ষণ করে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা নিউটনের সূত্রে বলেছিলাম যে, তৃতীয় সূত্রে বলেছিলাম যে বল উৎপত্তির জন্য কি প্রয়োজন মনে আছে? দুটি বস্তুর, মিনিমাম 2টা বস্তুর পরস্পর সংঘর্ষ, স্পর্শ, সরাসরি ডাইরেক্ট কন্ট্যাক্ট প্রয়োজন। যেমন এই বস্তুটাকে যদি আমি আমার দিকে টেনে আনতে চাই, তাহলে আমাকে অবশ্যই দড়ি দিয়ে বেঁধে অথবা হাত দিয়ে স্পর্শ করে তাকে বলটা প্রয়োগ করতে হবে। তাহলে এখন প্রথমেই দেখো যে 4টা মৌলিক বল, এই 4টা মৌলিক বলে কিন্তু স্পর্শ ছাড়া পরস্পরকে কাছে টানছে অথবা দূরে সরাই করতেছে। যেমন চুম্বকের সমধর্মী মেরু কাছাকাছি আনলে বিকর্ষণ করবে, অথচ এদের মধ্যে ডাইরেক্ট কোনো স্পর্শ আমরা পাচ্ছি না, এবং এগুলোকে একসময় এই জন্য অস্পর্শ বল বলা হতো। তাহলে আমাদের মহাকর্ষ বলও কিন্তু একটা অস্পর্শ বল, তাই না? 2টা বস্তু পরস্পরকে এই যে মহাকর্ষ বলে আকর্ষণ করবে, সেটা পরস্পরকে স্পর্শ না করেই। ঠিক আছে? তো এখন প্রথম প্রশ্ন হচ্ছে যে স্পর্শ ছাড়া বলগুলো কিভাবে ক্রিয়া করছে, এটা কি তোমাদের কোনো ধারণা আছে? এমনি আমি কি বলেছিলাম এই বিষয়ে আগে? মৌলিক বলগুলো সম্পর্কে কিছুটা আলোচনা করছিলাম সামান্য। তাহলে আমরা জানি নিউটনের তৃতীয় সূত্র বলছে যে 2টা বস্তুর সংঘর্ষে বলের উৎপত্তি হয় বা স্পর্শে বলের উৎপত্তি হয়, এবং সাথে সাথে বল উৎপত্তি লাভ করে জোড়ায় জোড়ায়। একজন পাবে ক্রিয়া, যে ওকে স্পর্শ করে বল দিচ্ছে বা সংঘর্ষ করে বল দিচ্ছে, সেও সাথে সাথে সমান এবং সমান মানের এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বল পেয়ে যাবে। মানে এই 2টা বলের একটাকে আমরা ক্রিয়া বল বলি, অন্যটাকে আমরা বলি প্রতিক্রিয়া বল। তাহলে এখন সংঘর্ষ ছাড়া বা স্পর্শ ছাড়া মহাকর্ষ বল, তাড়িৎ চুম্বক বল, এগুলো কাজ করে, দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল, এগুলো কাজ করছে কীভাবে? একটা সময় আসলে বিজ্ঞানীদের অবশ্যই জানা ছিল না, কিন্তু পরবর্তীতে যখন কোয়ান্টাম বলবিদ্যা, কণা বলবিদ্যা, কোয়ান্টাম মেকানিক্স মানুষ জানলো, আবিষ্কার করলো, তখন কোয়ান্টাম মেকানিক্স আমাদেরকে সেই ভিতরকার রহস্যগুলো জানিয়ে দিল আস্তে আস্তে। আসলে 2টা বস্তুর মধ্যে এই যে বলগুলো, এই মহাকর্ষ বল সহ 4টা মৌলিক বল, তাদের সেই বলগুলোর সৃষ্টির পিছনেও স্পর্শ আছে, সংঘর্ষ আছে। আমরা চোখে দেখছি না যে প্রত্যেকটা বস্তুতে পরমাণু দিয়ে তৈরি, পরমাণু থেকে অসংখ্য অস্থায়ী কণা বের হয়। আমরা জানি পরমাণুতে 3টা স্থায়ী কণা থাকে, আর কি কিছুই থাকে না? থাকে সেখানে অনবরত কিছু অস্থায়ী কণা উৎপত্তি লাভ করে আবার বিলুপ্ত হয়। এগুলো পরমাণু থেকে ঝাঁকে ঝাঁকে বেরিয়ে যায়, আবার বাইরে থেকে অন্য পরমাণু থেকে পরমাণুর ভিতরে প্রবেশ করে। এই অস্থায়ী কণিকা উৎপত্তি বিলুপ্তির পিছনে দায়ী হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল কি করে? পরমাণুর সাথে পরিপার্শ্বের সম্পর্ক বজায় রাখে। ঠিক আছে? তাহলে একটা পরমাণু থেকে ঝাঁকে ঝাঁকে অস্থায়ী কণিকা বের হয়। তাহলে এই ধরা যাক 2টা বস্তু, এই 2টা বস্তু থেকে ঝাঁকে ঝাঁকে অস্থায়ী কণিকা বেরোচ্ছে, এগুলো পরস্পর ডিরেক্ট সংঘর্ষে লিপ্ত হচ্ছে, সেখান থেকে আসলে এই অস্পর্শ বলগুলা উৎপত্তি লাভ করছে। ঠিক আছে? ওকে, তাহলে ঠিক তার মানে এই যে 4টা মৌলিক বল, এই 4টা মৌলিক বলের পিছনে কিন্তু 4 ধরনের অস্থায়ী কণিকা দায়ী। এদেরকে বল বাহক কণা বা ফোর্স ক্যারিয়ার বলা হয়। মহাকর্ষ বলের জন্য দায়ী যে কণা, সেটাকে বলা হয়
গ্র্যাভিটন কণা, যদিও সেটা এখনো আবিষ্কৃত হয়নি, কিন্তু বিজ্ঞানীরা নাম দিয়ে ফেলেছে, ওটার নাম হচ্ছে গ্র্যাভিটন কণা। ঠিক আছে, তুমি কি পরমাণুর গঠন কিছুটা ক্লাসে তো পড়াইছে, তুমি কি জানো স্পিন সংখ্যা ইলেকট্রনের স্পিন সংখ্যা 1/2 প্লাস মাইনাস 1/2? আচ্ছা ঠিক আছে, দরকার নেই তাহলে, দরকার নেই। আচ্ছা, তো এই মৌলিক বলগুলো কিভাবে কাজ করে এটা তো আমরা বুঝলাম, যে আসলে এদের মধ্যে স্পর্শ হচ্ছে, আমরা চোখে দেখছি না, যে প্রত্যেকটা পদার্থের পরমাণু থেকে অনবরত অস্থায়ী কণিকা ঝাঁকে ঝাঁকে বেরোচ্ছে, এবং তাদের সংঘর্ষের মাধ্যমেই ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে আসলে এই অস্পর্শ বলগুলো তৈরি হচ্ছে। এবং মহাকর্ষ বলটার পিছনে দায়ী কণাটার নাম হচ্ছে গ্র্যাভিটেশন থেকে গ্র্যাভিটন কণা। ঠিক আছে, এখন এই মহাকর্ষ বলের আবিষ্কারক কি, মহাকর্ষ বল এবং তার সূত্র, সেই বলটা কি সূত্র মেনে চলে সেটা আবিষ্কারক কে জানো? তোমরা তো জানো, আইজাক নিউটন। এমনিতে একটা গল্প প্রচলিত আছে যে কি জানো, হ্যাঁ, তিনি তার বাগানের আপেল গাছের তলায় বসেছিলেন, তো একটা আপেল পড়লো, এবং আপেল পড়ার পর তার প্রশ্ন আসলো মনে, যে কেন আপেলটা উপরে বা বিভিন্ন দিকে না গিয়ে মাটিতে পড়লো, বা সব সময় কেন সব কিছু মাটিতে পড়ে, সেখান থেকে তার প্রশ্নটা আসলো। আসলে এই গল্পটা আদৌ পুরোপুরি সত্য নয়, নাও হতে পারে। ঠিক আছে, আসলে ওই মহাকর্ষ সূত্র আবিষ্কারের পর যখন বিভিন্ন সাংবাদিকরা প্রশ্নের উত্তর দিতে হচ্ছে নিউটনকে, এখন সাংবাদিকদের অনেকগুলো অবান্তর প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি আসলে এক ধরনের গল্পের অবতারণা করেছেন, মানে কোনোভাবে কাজ সারানোর জন্য। এখন এই মহাকর্ষ বলটা কি আমরা একটু প্রথমে দেখি, তারপর তার আবিষ্কারের ইতিহাসটা একটু করে বলবো, কেমন? আচ্ছা, আইজাক নিউটন প্রথম প্রকল্প দাঁড় করান। প্রকল্প বুঝো, বলছিলাম না একদিন, প্রকল্প মানে কি, যেটা এখনো সূত্রের মর্যাদা পায়নি, মানে এমন একটা বাক্য যেটা এখনো প্রমাণিত হয়নি, কিন্তু এটাকে মেনে নিলে, এই বাক্যটাকে ধরে নিলে আমরা অনেকগুলো ঘটনাকে ব্যাখ্যা করতে পারি। তাহলে সেই অপ্রমাণিত সেই সূত্র বা সেই নিয়মটাকে, যেটা এখনো প্রমাণ করা যায়নি, যে নিয়মটাকে আমরা স্টাবলিশ করলে, আমরা বললে, সেটা দিয়ে আমরা অনেকগুলো ঘটনাকে ব্যাখ্যা করতে পারি, সেই অপ্রমাণিত নিয়মকে বলা হয় হাইপোথিসিস বা প্রকল্প। তাহলে নিউটন প্রথমে একটা প্রকল্প দাঁড় করালেন অন্যান্য ঘটনা ব্যাখ্যা করার জন্য, যে কি মহাবিশ্বের সমস্ত বস্তু মানে কোন বস্তু যাদের ভর আছে। অবশ্য নিউটনের সময় জানা ছিল না যে ভর ছাড়াও কণা আছে। আমরা পরমাণুর গঠন পড়ার সময় একটু বাড়তি কথাও বলবো, দেখবো যে পরমাণুর ভিতরে আরও কিছু অস্থায়ী কণিকা আছে, সেখানে অনেকগুলো কণা আছে যাদের ভর নাই। ঠিক আছে, এরকমও বিষয় থাকবে, ভর নাই আবার এটা কি, তখন প্রশ্ন আসবে তোমাদের, তখন আমরা দেখবো। তো নিউটনের জানা ছিল না যে ভর নাই এরকম কোনো বস্তু থাকবে। তাহলে নিউটন বললেন যে মহাবিশ্বের সমস্ত বস্তুই একে অপরকে একটা বল দ্বারা সবসময় আকর্ষণ করে। ঠিক আছে, আচ্ছা, এই যে তাড়িৎ চুম্বক বল বলছি, এটা কি সমস্ত বস্তুই করে? সমস্ত বস্তুই কি করে, নাকি চার্জিত বস্তু করবে, বা চুম্বকাই, যার মধ্যে চুম্বক ধর্ম আছে সেই শুধু চুম্বক আকর্ষণ বিকর্ষণ করতে পারবে, আর যার মধ্যে চার্জ আছে সেই শুধু তড়িৎ আকর্ষণ বিকর্ষণ বল প্রয়োগ করতে পারবে? কোনটা? নাকি যার মধ্যে চার্জ নাই সেও তড়িৎ চুম্বক বল প্রয়োগ করতে পারবে? ঐশী কি বুঝতেছো কতটা? সেই তো পারবে। তাহলে সমস্ত বস্তু তো সেই তাড়িৎ চুম্বক বলটা দেবে না, বা সমস্ত বস্তুই সবল নিউক্লিয় বল যেটা আছে সেটা দেবে না। আচ্ছা, সবল নিউক্লিয় বল কি, এটা একটু আমরা দেখি, একটু করে বলি। চারটা মৌলিক বল সম্পর্কে একটু আইডিয়া নিয়ে নিই আমরা। সবল নিউক্লিয় বল, এটার মহাবিশ্ব গঠনে এটার ভূমিকা কোথায়? আচ্ছা, এই যে পরমাণুর মধ্যে নিউক্লিয়াসের মধ্যে কয়েকটা প্রোটন থাকে। যে সমস্ত মৌলিক পদার্থের পারমাণবিক সংখ্যা বহু, মানে এক নয়, একমাত্র হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, তার নিউক্লিয়াসে শুধু একটা প্রোটন থাকে, তাই না? কিন্তু এছাড়া অন্যান্য পরমাণুগুলোর নিউক্লিয়াসে থাকে অনেকগুলো প্রোটন। ঠিক আছে, আর থাকে অনেকগুলো নিউট্রন, কিছু প্রোটন থাকে আবার কিছু নিউট্রন থাকে। আচ্ছা, প্রোটনগুলো তো সমধর্মী চার্জ বিশিষ্ট। আমরা তাড়িৎ চুম্বক সূত্র থেকে আমরা ক্লাস 8 পর্যন্ত নিশ্চয়ই পড়ছি যে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে প্রোটনগুলো কি পরমাণুর কেন্দ্রে এভাবে থাকার কথা? ওরা কি বিকর্ষণ করে চারিদিকে ছিটকে পড়ার কথা না? তাহলে কেন এই পরমাণুর নিউক্লিয়াসে এই প্রোটন গুলো একসাথে আছে সবল? তাহলে এই সবল নিউক্লিয় বলের কাজ হচ্ছে এই প্রোটনগুলোকে, যদিও তাড়িৎ চুম্বক বল তাদেরকে বিকর্ষণ করে দূরে সরিয়ে দিতে চাচ্ছে, কিন্তু সবল নিউক্লিয় বলটা এত বেশি মাত্রায় তীব্র যে
তাড়িৎ চুম্বক বল কোনো মানে ওর জন্য হাস্যকর, ঠিক আছে? সবল নিউক্লিয় বলটা কে দিচ্ছে? নিউক্লিয়াস কোথেকে দিচ্ছে? নিউক্লিয়াস বলতো নিউক্লিয়াস, আচ্ছা তোমরা কি এরকম ভাবো যে পরমাণু গঠন, যে কেন্দ্রে প্রোটনগুলো আছে, নিউট্রনগুলো আছে, আর তার পাশে একটা গোলাকার আবরণ আছে, ওটা নিউক্লিয়াস, এরকম কিছু কি চিত্র তোমাদের মধ্যে আছে? বা এর বাইরে ইলেকট্রন, তারপরে সবার বাইরে একটা গোলাকার আবরণ আছে, এটাই একটা পরমাণু? না। নাকি ইলেকট্রনগুলো পরিবেশে খোলা একদম? কোনটা? নিউক্লিয়াস কেন্দ্রে হ্যাঁ, ওই কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরছে, এটা কি মহাবিশ্বে খোলা? নাকি এর বাইরে আবার একটা ফুটবলের মতো আবরণ আছে পরমাণুকে ঘিরে, পরমাণু ডিফেন্সের জন্য? পরমাণু ছবি আঁকলে তো আমরা এরকম করে গোল গোল দিয়ে আঁকি, তাই না? আঁকি না অনেক সময় নাকি? তাহলে ওই ইলেকট্রনগুলোর বাইরেও কি একটা কাভারেজ আছে নাকি আবার? এরকম কি কোনো ইয়ে? না, নাই, এটা পুরো। তাহলে নিউক্লিয়াস আবার কি? নিউক্লিয়াস তো মানে প্রোটন আর নিউট্রনকে মিলে কি ওই জায়গাটাকে একটু নিউক্লিয়াস বলা হচ্ছে। নিউক্লিয়াস বলতে আলাদা কোনো বস্তু নাই, আছে কি? নাকি তো এরকম ভাবছো যে প্রোটন নিউট্রন একটা আবার ছোট গোলাকার আবরণ দ্বারা এই সীমাবদ্ধ আছে, ওই আবরণটাকে নিউক্লিয়াস বলছো? এরকম কি কোনো ধারণা আছে? নাকি প্রোটন আর নিউট্রনগুলো জাস্ট এমনি কেন্দ্রে আছে? যে কোনটা? নিউক্লিয়াস কেন্দ্রে থাকবে। নিউক্লিয়াস কি? নিউক্লিয়াস বলে কি কোনো বস্তু আছে? নাকি ওই কেন্দ্রটাকে আমরা নিউক্লিয়াস বলি? কেন্দ্রটাকে নিউক্লিয়াস বলি। নিউক্লিয়াস বলতে আলাদা কোনো বস্তু নাই। তাহলে প্রোটনগুলো পরস্পরকে বিকর্ষণ করছে, তার বিপরীতে সবল নিউক্লিয় বল যে মৌলিক বল, সেটা আসলে এত বেশি যে সেটা পরমাণুগুলোর সেই তাড়িৎ চুম্বক বিকর্ষণ বলের থেকেও অনেক বেশি। তাহলে এই বলটা প্রয়োগ করছে কে? নিউক্লিয়াস। নিউক্লিয়াস বলতে কোনো কিছুর অস্তিত্ব নাই, ওই জায়গাটাকে আমরা নিউক্লিয়াস বলছি, কেন্দ্রকে। বলো, চিন্তা করলেই বুঝতে পারবে নিউট্রনের কাজটা কি ওখানে? বলো, নিজে কোনো চার্জ নাই, তার নিশ্চয়ই কোনো কাজ আছে। এই নিউট্রন এবং প্রোটনের মধ্যে অস্থায়ী কণিকা, এক ধরনের অস্থায়ী কণিকা, সেই অস্থায়ী কণিকাগুলোর নাম হচ্ছে ধরো গ্লুয়ন। গ্লু মানে আঠা। এই কণাগুলো প্রায় আঠার মতো, মানে যেন এই প্রোটনগুলোকে একদম আঠার মতো প্রোটন এবং নিউট্রনকে পরস্পর মানে লাগিয়ে রাখে, এরকম আকর্ষণ বল প্রয়োগ করে। এই গ্লুয়ন নামক এক ধরনের অস্থায়ী কণা বিনিময়ের মাধ্যমে, সংঘর্ষের মাধ্যমে এই সবল নিউক্লিয় বলটা সৃষ্টি হচ্ছে। এবং এটা যদি না থাকতো তাহলে নিউক্লিয়াস গঠিত হতো না, পরমাণুই গঠিত হতো না কোনো, এবং আমাদের এই পদার্থ একটাও গঠিত হতো না। কি ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে স্ট্রং ফোর্স, তারপরে এই যে অন্যান্য যে মৌলিক বলগুলো কি কি, তাড়িৎ চুম্বক বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, এগুলো বিশেষ বিশেষ বস্তু প্রয়োগ করেছে, সবাই প্রয়োগ করে না। কিন্তু মহাকর্ষ বল হচ্ছে পৃথিবীর সমস্ত বস্তুই, যে তাড়িৎ চুম্বক বল প্রয়োগ করছে চার্জিত কণা, সেও আবার মহাকর্ষ বলও প্রয়োগ করছে। মহাকর্ষ বল কিন্তু সমস্ত বস্তুই প্রয়োগ করবে, এই ছিল নিউটনের কথা। কিন্তু নিউটন জানতো না যে ভরহীন কণাও আছে। তাহলে আজকের যুগে তার কথাটাকে সংশোধন করে এভাবে বলা হবে, ভরযুক্ত যে কোনো বস্তু পরস্পরকে যত দূরেই থাকবে থাক না কেন, মহাবিশ্বের যত দূরেই থাকবে থাক না কেন, তারা একটা বল দিয়ে পরস্পরকে আকর্ষণ করে। এবং এই বলটা সবসময় আকর্ষণ ধর্মী, কখনো বিকর্ষণ ধর্মী না। যেমন তাড়িৎ চুম্বক বল কিন্তু সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, সেটা আকর্ষণ ধর্মীয় যেমন আছে, আবার বিকর্ষণ ধর্মীয় আছে। কিন্তু মহাকর্ষ বল সর্বদা আকর্ষণ ধর্মী, কখনো বিকর্ষণ ধর্মী কোনো মহাকর্ষ বল নাই। দুইটা ভরযুক্ত বস্তুকে যদি মানে বস্তু দুইটা যদি একে অপরকে আকর্ষণ করে, ওদের দুইজনের মাঝখানে যদি আরেকটা বস্তু থাকে, হ্যাঁ, তাহলে কোনটা কাকে আকর্ষণ করে? হ্যাঁ, তখন তো এটা গাণিতিক হিসাব নিকাশে দেখতে হবে কে কত পাওয়া দেওয়া নেওয়া, কে ইচ্ছে কে কোন দিকে যাবে, লব্ধি বল প্রয়োগ করে দেখতে হবে। আচ্ছা না, মহাবিশ্ব তো এরকমই হচ্ছে সবসময় না, একটা বস্তু এদিকে, যেমন চাঁদকে পৃথিবী যেমন আকর্ষণ করছে, সূর্য আকর্ষণ করছে। তাহলে চাঁদের গতিপথটা নির্ভর করছে শুধু পৃথিবীর আকর্ষণ বলের উপর না, সূর্যের আকর্ষণ বলের উপর মিলিত লব্ধি বলে তারপর চাঁদের গতিপথটা কিন্তু নির্ধারিত হচ্ছে। না, মাঝখানে যে বস্তুটা থাকবে ওইটার কারণে কি যে এই সাইডেরটা আছে আর এই সাইডেরটা আছে, এদের মধ্যে আকর্ষণ বল কি কোনো প্রভাবিত হবে না? ধরা যাক, প্রশ্নটা কি বুঝেছো কিনা জানি না, ধরা যাক এ বি দুইটা বস্তু, তারা পরস্পরকে মহাকর্ষ বল প্রয়োগ করে আকর্ষণ করছে। এর মাঝখানে যদি সি একটা বস্তু হঠাৎ উপস্থিত থাকে, আগে ছিল না, এদের মধ্যে একটা মনে করি পরস্পর এফ মহাকর্ষ বল ক্রিয়া করছিল। এখন সি বলের সি একটা বস্তু নতুন করে উপস্থিতির কারণে কি এদের মধ্যে যে এফ বলটা ক্রিয়া করছিল সেটা কি চেঞ্জ হয়ে যাবে? এটাই ছিল মনে হয় তোমার প্রশ্ন, আমি যদি বুঝে যাই না, নাকি এটাই ছিল প্রশ্ন? চেঞ্জ হয়ে যাবে না মানে ওটা কি সি এর কারণে কি ওটা শেষ হয়ে যাবে? না, শেষ হবে না, মানে শেষ তো দূরের কথা, চেঞ্জই হবে না কোনো। চেঞ্জ, আমি যদি বলি চেঞ্জ হবে না তাহলে তো শেষের আর প্রশ্ন আসতেছে না, শেষ তো এক ধরনের চেঞ্জ।
এইটার উপস্থিতির কারণে এই দুইটা বস্তুর মধ্যে যে পরিমাণ বল যে সূত্র অনুসারে কাজ করছিল সেটা আদৌ একটুও কমবে না। তো মাঝখানে তো সি আছে, এটা তো এমন হওয়ার কথা যে এ সি কে টানবে আবার সি বি কে টানবে। হ্যাঁ আবার এও বি কে টানছে। এ আবার কেমনে মাঝখানে তো সি আছে, মানে সি এর জন্য বলগুলো বাধা পাচ্ছে, যেতে পারছে না। না, মহাকর্ষ বল সবকিছু, গ্র্যাভিটন কণা সবকিছু ভেদ করে বেরিয়ে যেতে পারে। কি বুঝতে পারতেছো? মানে ভেঙে বেরিয়ে যাবে। গ্র্যাভিটন কণা তো এত বড় বড় পাথরের সমষ্টি না, এগুলো হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র অস্থায়ী কণা। এগুলো যে কোনো বস্তুর পরমাণুর ভিতর দিয়ে যাতায়াত করতে পারে সহজে। কাজেই সি বস্তুর উপস্থিতির কারণে গ্র্যাভিটন কণার যে ইন্টারেকশন, সংঘর্ষ, সেটা প্রভাবিত হবে না। ঠিক আছে? বরং প্রত্যেকে প্রভাবিত হবে। আগে ধরা যাক সি বস্তু যখন ছিল না, তখন এ বস্তুর উপর শুধু বি বস্তু আকর্ষণ বল প্রয়োগ করছে। তাহলে এখন সি বস্তুর উপস্থিতির কারণে এ বস্তুর উপর বি বস্তু আগের মতোই একই আকর্ষণ বল দিচ্ছে, এখন আবার নতুন করে সি বস্তু আরেকটা নতুন আকর্ষণ বল দিচ্ছে। তাহলে সি বস্তুর উপস্থিতির কারণে কিন্তু এখন এ বস্তুর উপর আকর্ষণ বলের পরিমাণ কিন্তু বেড়ে গেছে। তো আলাদা আলাদা আকর্ষণের জন্য কি আলাদা আলাদা গ্র্যাভিটন কণা লাগে? হ্যাঁ, অবশ্যই। মানে গ্র্যাভিটন কণা কক্ষপথ একটাই না, চারিদিকে যাচ্ছে। গ্র্যাভিটন কণা চারিদিকে ছড়িয়ে পড়ছে। এগুলো যারা এইদিকে যেগুলো যাচ্ছে, যেগুলো বি কে আকর্ষণ করতেছে, আর সি তে একদম বরাবর যদি মাঝখানে থাকে, তাহলে তো মানে দুইটাই সরল ভাবে মানে একই দিকে যাবে। হ্যাঁ যাবে। তাহলে এর উপর ডাবল কেন পড়বে? মানে একটা সিও দিবে একটা বিও দিবে। এর সাথে সি থেকেও তো কিছু গ্র্যাভিটন কণা বের হচ্ছে। দেখো, দুইটা বস্তুর মধ্যে দুইটা থেকে গ্র্যাভিটন কণা বের হবে, দুইটা থেকে, শুধু একটা থেকে বের হবে না। তাহলে এ আর বি থেকে কিছু একঝাঁক গ্র্যাভিটন কণা বের হচ্ছে। তাদের সংখ্যা, তাদের স্পিড, তাদের ঘনত্ব অনুসারে তাদের মধ্যে একটা বল সৃষ্টি হবে। পরস্পর দুজনই পাবে বলটা, এও পাবে। আবার এই সি বস্তু থেকেও কিন্তু গ্র্যাভিটন কণা বের হচ্ছে। দেখো, বুঝতে পারছো কতটা? ওকে, এখানে তুমি পুরোপুরিটাকে ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে ব্যাখ্যা করতে পারবে না। যেমন এখানে কতগুলো বিষয় আছে। ধরো, তুমি আমাকে এই প্রশ্নটা করতে পারো যে, মনে করো যাক এই বস্তু থেকে 10টা গ্র্যাভিটন কণা বেরোচ্ছে, ঠিক আছে? বি বস্তু থেকেও 10টা গ্র্যাভিটন কণা বেরোচ্ছে, এবং এই 10টা গ্র্যাভিটন কণার পরস্পর সংঘর্ষে এ এবং বি এর মধ্যে যে মহাকর্ষ বল সেটা সৃষ্টি হচ্ছে। এখন মাঝখানে সি বস্তু রাখা হলো, মনে করো যাক সি থেকে 5টা গ্র্যাভিটন কণা বেরোচ্ছে। তাহলে এ থেকে যে 10টা গ্র্যাভিটন কণা বেরোচ্ছিল, তার মধ্যে 5টা তো সি এর সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে গেছে। ওই 5টা কি এখন বি এর সাথে সংঘর্ষে লিপ্ত হতে পারছে? আর সি এর থেকে যে আরো 5টা বের হলে ওটা তো বি এর সাথেও লাগবে। হ্যাঁ, ওই দিক থেকে আরো 5টা বের হলে ওইদিকে বি এর সাথেও লাগবে। তাহলে ওইদিকে 5টা শেষ। হ্যাঁ, তাহলে শেষ হয়ে যাচ্ছে না? তাহলে গ্র্যাভিটন কণা 10টা তো আর বি কে দিতে পারছে না। তাহলে দেখা যাচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স অনুসারে তোমার কথাটাই সত্য হতো যে সি এর উপস্থিতির কারণে কিন্তু এ এবং বি এর মধ্যে বলটা হয়তো শেষ হয়ে যাওয়ার কথা, অথবা পরিবর্তিত হয়ে যাওয়ার কথা, বলের মানটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা। ক্লাসিক্যাল ফিজিক্স কিন্তু এই কথাই বলবে, কিন্তু কোয়ান্টাম মেকানিক্স বলবে যে অদ্ভুত সব কথা। বলবে যে এখানে তুমি যে কোনো বস্তু রাখো না কেন, এখানে গ্র্যাভিটন কণা মুহূর্তে উৎপত্তি লাভ করবে। 10টা দরকার, 10টা সবসময় তুমি পাবে। আরো মজার কথা বলবে, শুনলে তোমার কাছে মনে হবে যে এটা ফিজিক্স না, মনে হয় সাহিত্য, মনে হয় এরকম বলবে। কোয়ান্টাম মেকানিক্স বলবে যে তুমি যদি ওদেরকে না দেখো, তাহলে তখন তুমি যদি ওদেরকে পর্যবেক্ষণ না করো, ঠিক আছে, তখন গ্র্যাভিটন কণা যেভাবে ইন্টারাকশন করবে, গ্র্যাভিটন কণার সংখ্যা যত হবে, তুমি যে মাত্র ওদেরকে পর্যবেক্ষণ করবে, সাথে সাথে গ্র্যাভিটন কণার সংখ্যা চেঞ্জ হয়ে যাবে। এবং তুমি বলবো যে আমি দেখছি নাকি দেখি নাই তার উপর কেমন করে নির্ভর করবে। কোয়ান্টাম মেকানিক্স এরকম অদ্ভুত কথাও বলবে। তো সে জায়গায় আমি যাচ্ছি না। কেমন করে নির্ভর করবে না করবে সেগুলো পরমাণুর গঠনে যদি একটু স্কোপ থাকে, কারণ পরমাণুর গঠনে বোরের মডেল করতে গিয়ে আমাদেরকে একটু কোয়ান্টাম মেকানিক্স বিষয়টা একটু করে ব্যাখ্যা করা দরকার আছে বোঝার জন্য। কারণ বোরের পরমাণুর মডেলটা হয়তো বইয়ে যত সংক্ষিপ্তভাবে বলছে সেটা আসলে অতটুকু সংক্ষিপ্ত মানেভাবে আলোচনা করলে আসলে বোঝা যাবে না বিষয়টা। স্যার, গ্র্যাভিটন কণা আকর্ষণের জন্য কি এই বস্তু থেকে? গ্র্যাভিটন কণা আকর্ষণ নয়, গ্র্যাভিটন কণার সংঘর্ষের কারণে যে বলটা উৎপত্তি লাভ করছে সেটাকে আমরা নাম দিচ্ছি আকর্ষণ বল। সেটাই বস্তুগুলোকে টেনে নিয়ে আসতেছে।
এখান থেকেও কি 10টা এবং অপর বস্তুটার থেকেও কি 10টা লাগবে? না, এরকম কোনো কথা নাই। নাকি তুমি একটা যদি না থেকে দেখো, বেশি, একটা ধরো থেকে তুমি কম? ওদেরকে দেখো নাই, তখন তাদের মধ্যে গ্র্যাভিটন কণার সংখ্যা যত হবে, তুমি দেখা মাত্র তাদের মধ্যে গ্র্যাভিটন কণার সংখ্যা বেশ কমে যাবে। এটা আবার কি কথা? ওখানে যাচ্ছি না এখন। মানে তোমার কাছে মনে হবে যে আমি যেন একটা জোর জবরদস্তি কি যেন একটা ব্যাখ্যা করার জন্য জোর করে মিলাই দেওয়ার জন্য বলতেছি, বা কোয়ান্টাম মেকানিক্সের কথাগুলো শুনলে তোমার কাছে মনে হবে যে বিজ্ঞানীরা আসলে জোর জবরদস্তি করে ব্যাখ্যা করার চেষ্টা করতেছে, মনে হয় এরকম মনে হবে। কিন্তু ঘটনাটা প্রকৃতি আসলে এরকম আচরণ করবে। তো তাহলে যারা বের করছে এটা, ওরা কিভাবে বের করছে? কারণ ওরা তো বের করার সময় তো পর্যবেক্ষণ করতেছে। কারা কাদের? যেমন যখন এটা হচ্ছিল, চেঞ্জ যে হচ্ছে, ওইটা প্রথমটা দেখার জন্য তো ওদেরকে পর্যবেক্ষণ করতেছে। তখন না, পর্যবেক্ষণ না করলেও প্রকৃতির নিয়মগুলো থাকবে। আমি যদি ওদেরকে দেখিও নাই, তারপরে ওদের মধ্যে গ্র্যাভিটন কণার বিনিময় হবে এবং না হওয়ার সম্ভাবনাও আছে। আবার ধরো কোনো একটা মুহূর্ত আছে, হয়তো ওই মুহূর্তে একেবারেই গ্র্যাভিটন কণা বেরোচ্ছে না, ওই মুহূর্তে একেবারেই তাদের মধ্যে মহাকর্ষ বল প্রযুক্ত হয়নি। যেমন এই যে সূর্য আর পৃথিবীর মধ্যে কন্টিনিউয়াস মহাকর্ষ বল প্রযুক্ত হচ্ছে, আমরা জানি যে কি যতদিন সূর্য আর পৃথিবী থাকবে ততদিন তাদের মধ্যে অবিচ্ছিন্নভাবে এই বলটা কাজ করবে। আসলে এটাও ভুল কথা। আমি যদি এই সময়টাকে আমি যদি ভিডিও দিয়ে দেখতে পারতাম গ্র্যাভিটন কণার বিনিময়, মানে ভিডিওকে অনেক স্পিডে ভিডিও করে তারপর স্লো মোশনে চালিয়ে যদি দেখতাম, তখন দেখতাম যে সমস্ত মৌলিক বল, মহাকর্ষ বল সহ সমস্ত মৌলিক বলগুলো কাজ করছে যে থেমে কোনো একটা মুহূর্তে বলটা কাজ করছে না, আবার এর পরের মুহূর্তে আবার বল কাজ করছে। কি বুঝতে পারছো? অবিচ্ছিন্নভাবে বলগুলো কাজ করছে না, বিচ্ছিন্নভাবে কাজ করছে। তাহলে কিছুক্ষণ রেস্ট দিচ্ছে। সবসময় বস্তুগুলোর মধ্যে প্রকৃতির নিয়ম সর্বদা কাজ করে না, কিছু কিছু সময় কাজ করে না, কিছু কিছু সময় কাজ করে। কিন্তু এত স্পিডে হচ্ছে যে এই যে কিছু কিছু সময় কাজ করে না, এটা আমরা আসলে চোখে দেখতে পারবো না। যদি দেখতে পারতাম কণাগুলোর মিথস্ক্রিয়া, আমরা কিন্তু এই থেমে করতেছি এটা দেখতে পারতাম না। ঠিক আছে? তাহলে কোনো একটা মুহূর্তে আসলে এদের মধ্যে কোনো গ্র্যাভিটন কণা বিনিময় হচ্ছে না, এরকম মুহূর্ত আছে। কিন্তু এর পরবর্তী মুহূর্তে আবার গ্র্যাভিটন কণা বিনিময় হচ্ছে। এখন সেই বিনিময়টা কত হবে সেটা নির্ভর করবে আশেপাশে অন্য কোনো বস্তুর উপস্থিতি আছে কিনা, কেউ তাকে অবজার্ভ করতেছে কিনা। এটা একটু আশ্চর্যজনক মনে হবে তোমার কাছে। আমি তাকে অবজার্ভ করছি কি করছে না, তার উপর কেমন করে সে প্রভাবিত হয়ে যাচ্ছে। আমি যদি একটা কলমকে মানে নিচে ফেলাই, তাহলে স্লো মোশনে দেখলে কি ওটা মানে থেমে পড়বে? কারণ গ্র্যাভিটন কণা যদি আকর্ষণ না করে স্লো মোশনে দেখলে থেমে পড়বে না। কারণ গ্র্যাভিটন কণা যদি আকর্ষণ না করে তাহলে কি হবে? নিউটনের প্রথম সূত্র কি বলছে? যখন কোনো বস্তুর উপর তুমি বলো, তুমি নিজেই প্রশ্নটা উত্তর দেওয়ার চেষ্টা করো দেখি। নিউটনস ল। হ্যাঁ, তাহলে কি হবে? যখন তার উপর মহাকর্ষ বল কাজ করছে না যে মুহূর্তে, সেই মুহূর্তে তার একটা ব্যাগ ছিল না, সেই মুহূর্তে সে সমবেগে নামবে, থেমে যাবে না ওই জায়গায়। তবে এটা বলতে পারো যে তার ত্বরণটা থেমে হবে। তুমি যদি তাকে অনেক বেশি মানে অত্যন্ত উচ্চতর প্রযুক্তি, যেটা এখনো আসে নাই, সেই প্রযুক্তি চলে আসছে মনে করো, সেটা দিয়ে যদি তুমি তাকে ভিডিওগ্রাফি করে তার গতিটা দেখতে পারো, তুমি জানো যে কি নিউটন কি বলছে, যে সবসময় সে জি ত্বরণে পড়বে। তুমি তাকে দেখবে যে সবসময় জি ত্বরণে পড়ছে না, কিছুক্ষণ সমবেগে, ন্যানো সেকেন্ড সমবেগে, আবার জি ত্বরণে, সমবেগে আবার জি ত্বরণে, এভাবে পড়ছে। তবে তুমি তাকে থেমে যেতে দেখবে না, কারণ তার উপর বল যখন ক্রিয়া করছে না তখন তো তার ব্যাগ ছিল, কাজে জড়তা অনুসারে সে থেমে যেতে থাকবে শুধুমাত্র সেই বস্তুকে যে বস্তুর ভর নাই, যে বস্তুর জড়তা নাই কিছু কণার। যাই হোক, আমি সেই জায়গাগুলো এখন আর অমিট করছি, বাদ দাও। তাহলে সামনে কোয়ান্টাম মেকানিক্স অনেক অদ্ভুত কথা বলবে, সেগুলো একটু করে অ্যাডভার্টাইজ জানলাম। এখন আমরা আমাদের এখানে চলে আসি। তো মোট কথা হচ্ছে যে দুইটা বস্তুর মধ্যে অন্য কোনো বস্তু থাক বা না থাক, এদের মধ্যে যে আকর্ষণ বল সেটা একটুও চেঞ্জ হবে না। দরকার হলে গ্র্যাভিটন কণা নতুন করে উৎপত্তি লাভ করবে সেখানে। এই যে আমাদের এই যে শূন্য, এই কথাটা বলে আমি কোয়ান্টাম মেকানিক্সের জায়গা থেকে চলে আসবো। শূন্য স্থান, আচ্ছা তোমাদের কি ধারণা দেখি, এই যে মহাবিশ্বে এতগুলো বস্তু, এগুলো কি একসময় সৃষ্টি হয়ে গেছে, তারপর থেকে শুধুমাত্র এদের পরিবর্তন হচ্ছে? তাহলে কিছু সময় পর একটা সৃষ্টি হয়েছে, হয়ে তারপর এখন কি সৃষ্টি হচ্ছে না? যা সৃষ্টি হওয়ার সব হয়ে গেছে এখনো। প্রতি মুহূর্তে এই যে এখানে প্রতি মুহূর্তে এখানে অস্থায়ী কণিকা সৃষ্টি হচ্ছে ইন্টারাকশনের কারণে। একটা অস্থায়ী কণিকা যাচ্ছে যেতে যেতে সে আরেকটাকে সৃষ্টি করছে। শূন্যে কিছুই ছিল না, শূন্য থেকে সৃষ্টি হয়ে যাচ্ছে কিন্তু নতুন কণিকা। এভাবে গ্র্যাভিটন কণিকাও পরমাণু থেকে বেরোতে বেরোতে নতুন গ্র্যাভিটন কণা সৃষ্টিও করতে পারে। ঠিক আছে, রূপকথার গল্পে এরকম কিছু তত্ত্বের কথা আমরা পড়ছিলাম, যেমন
একটা দৈত্য হচ্ছে হিন্দু ধর্মের মিতে আছে একটা দৈত্য অসুর, তাকে মারলে লাভ নাই, তাকে মারলে তার রক্ত পড়লে সেই রক্ত থেকে আবার নতুন অসুর জন্মাবে। তাহলে অস্থায়ী কণিকাগুলোও দেখবে যে সেরকম রূপকথার মতো আচরণ করতেছে। তারা নিজেরা আবার শূন্য থেকে অন্য কণিকাকে উৎপত্তি ঘটিয়ে দিতে পারে। সো টেনশনের কোনো কারণ নাই যে সি বস্তুর উপস্থিতির কারণে কি গ্র্যাভিটন কণা ঘাটতি পড়বে কিনা, এবং বিয়ের মধ্যে ইন্টারাকশনের জন্য কি গ্র্যাভিটন কণা কমে যাবে, না কমবে না, দরকার উৎপত্তি লাভ করবে সেখানে। এমনকি সবচেয়ে অদ্ভুত কথাটা তো শুনলাম, একটা অদ্ভুত কথা, তুমি দেখছো কি দেখো নাই, তার উপর গ্র্যাভিটন কণার উৎপত্তি কতটুকু হবে না হবে সেটা নির্ভর করবে আবার। ঠিক আছে, এই মহাবিশ্বের সব কিছুর সাথে না সব কিছুর সম্পর্ক আছে। একজন অবজার্ভার অবজার্ভ করতেছে কি করতেছে না তার উপর ঘটনাটা পাল্টে যাবে। ও কিভাবে জানবে? আমি দেখতেছি। আচ্ছা যাই হোক, আমি সে কথাটা তুলছি কেন জানি না, আমি জানি যে প্রশ্ন আসবে তোমাদের, ও জানবে না। এটা হচ্ছে মহাবিশ্বের একটা নিয়ম। তুমি যখন অবজার্ভ করতেছো তুমি কিন্তু ওকে প্রভাবিত করতেছো একটু করে, যেহেতু তোমার মধ্যে প্রশ্নটা আসছে, আমি আসলে তুলসী ভুল করছি কাজে। তুমি যখন দেখছো তখন তুমি তো তাকে কোনো না কোনোভাবে প্রভাবিত করছো। তোমার প্রশ্ন হচ্ছে আমি কিভাবে তাকে প্রভাবিত করতেছি। দেখা মানে কি বলো তো, দেখতেছো কিভাবে চিন্তা করে এলাম, দেখা মানে কি বলে? হ্যাঁ, এই যে আমি একটা বস্তুকে দেখতেছি, কিভাবে দেখতেছি? ওই বস্তু থেকে কিছু কণা আসতেছে, ওইটাও অস্থায়ী কণা, ফোটন কণা আসছে। ঠিক আছে, ওই বস্তু থেকে কিছু ফোটন কণা আসছে, তারপর আমি তাকে অবজার্ভ করতেছি। আমি যদি না দেখি তাহলে ওই বস্তু থেকে ফোটন কণা আমার গায়ে আসবে, কিন্তু আমার চোখের মধ্যে সেই প্রসেসটা কিন্তু হচ্ছে না, তাই না? আমি যদি না দেখি তাহলে এখানে ফোটন কণা দুই ক্ষেত্রে আসছে, আমি দেখি বা না দেখি দুই ক্ষেত্রে বস্তু থেকে চারিদিকে ফোটন কণা যাচ্ছে, আমার গায়ের মধ্যেও ফোটন কণা আসছে। কিন্তু আমি যখন তাকে দেখছি না তখন চোখের ভিতর, আমি দেখলে কি হয়েছিল, চোখের ভিতর ফোটন কণা ঢুকে মস্তিষ্ক কিছু অ্যানালাইসিস কিছু শক্তি নিয়ে ফেলেছে, তাই না? আর আমি যখন অবজার্ভ করি নাই তখন ফোটন কিন্তু চোখের ভিতর ঢুকছে ঠিক, কিন্তু মস্তিষ্ক কোনো শক্তি সেখান থেকে সংগ্রহ করেনি। কাজে একটা পার্থক্য কি হচ্ছে আমার মিনিমাম, আমি অবজার্ভ করছি মানে আমি অবশ্যই ফোটন কণা দ্বারা তার সাথে একটা ইন্টারেকশনে লিপ্ত হচ্ছি, যেটা আমি অবজার্ভ যখন করি নাই তখন কিন্তু আমি লিপ্ত হই নাই। ওই বুঝছো নাকি কথাটা, না কঠিন লাগছে কে জানে? আচ্ছা, তাহলে এগুলোতে আমি চলে যাচ্ছি কি ফান্ডামেন্টাল বল বা মহাকর্ষ বল একদম পুরোপুরি বুঝতে গেলে কেন এরকম হচ্ছে, কেন এগুলো কাজ করছে, এটা বুঝতে গেলে কোয়ান্টাম মেকানিক্স ছাড়া আমাদের উপায় নেই। তো যাই হোক, আমরা নিউটন যতটুকু বলেছে, নিউটন নিজেও বলছিল, নিউটন জানতো যে এরকম কিছু মহাকর্ষ বল একটি অস্পর্শ বল, অর্থাৎ এদের মধ্যে কোনো স্পর্শ ছাড়া বল করতে হবে। কিন্তু নিউটনের দৃঢ় বিশ্বাস ছিল এখানে কোথাও না কোথাও স্পর্শ হচ্ছে, হয়তো আমরা এখনো জানি না, হয়তো পরবর্তী বিজ্ঞানীরা গবেষণা মানে তারা এটা বলতে পারবেন যে এখানে স্পর্শটা কোথায় হচ্ছে। ঠিক আছে, ওকে। এবং নিউটন বলবেন যে কি দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, এটা ওই দুইটা বস্তু কোন পরিবেশে আছে, কোন তাপমাত্রায় আছে, এগুলো কিছুর উপর নির্ভর করে না, শুধুমাত্র তাদের ভর আর তাদের মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে, আর কোনো কিছুর উপর নির্ভর করে না। ঠিক আছে, তো মহাকর্ষ সূত্রটা কি, দুইটা বস্তুর ভর যদি m1 m2 হয়, তাদের কেন্দ্র ধরলাম এই দুইটাকে ধরলাম যে তাদের ভর কেন্দ্র। ঠিক আছে, তাহলে তাদের মধ্যে যে আকর্ষণ বলটা ক্রিয়া করবে F, সেটা সমানুপাতিক ভর দুইটার গুণফল ডিভাইডেড বাই তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গ। এই বলটা, এই রাশিটা সমানুপাতিক। ঠিক আছে, আর কোনো কিছুর উপর বলটা নির্ভর করবে না। তুমি দুইটা বস্তুকে পানিতে ডুবিয়ে রাখলে যে পরিমাণ বল হবে, বাতাসেও সেই একই পরিমাণ বল দিবে। বস্তু দুইটার তাপমাত্রা বৃদ্ধি করলাম, যে পরিমাণ বল দিবে, তাপমাত্রা কমিয়ে দিলে একই পরিমাণ বল দিবে। দুইটা বস্তু কি আমার সাপেক্ষে স্থির ছিল ওই সময়, নাকি গতিশীল ছিল, ব্যাক ছিল নাকি স্থির ছিল, এগুলোর উপর বলটা নির্ভর করবে না। এখানে এই দুইটা বস্তুর আমার সাপেক্ষে কোনো ব্যাক থাক কি না থাক, ওদের মধ্যে দূরত্ব আর হলেই, ওদের ভর m1 m2 হলেই এই অবস্থানে ওদের মধ্যে বল সবসময় এটা কাজ করবে। এবং এই ধ্রুবকটাকে এখানে একটা সমানুপাতিক, যেহেতু একটা সমানুপাতিক কি আমরা তো বলছিলাম ভিডিওতে আছে, সমানুপাতিক বলতে কি বুঝাই, তাহলে একটা ধ্রুবক থাকবে, এটাকে ক্যাপিটাল জি, গ্র্যাভিটেশন শব্দের প্রথম অক্ষর ক্যাপিটাল জি m1 m2 বাই r স্কোয়ার, এটাকে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক বলা হয়। সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক বলা হয় এটাকে। এবং এটার মান নির্ণয় করেন প্রথম, অনেক বিজ্ঞানী চেষ্টা করছেন, কিন্তু প্রথম সবচেয়ে অনেক ভালোভাবে
অনেক নির্ভুলভাবে নির্ণয় করেন ক্যাভেন্ডিশ তার এক পরীক্ষায় নির্ণয় করেন, এবং সেই মানটা আমাদের বইয়ে লেখা আছে। কত জানো? 6.67 আচ্ছা, এটার একক কি হবে? হ্যাঁ, দেখি কে বের করতে পারবে। কোনো একটা রাশির একক কেমনে বের করতে হয়? কোনো একটা নতুন রাশি, এটা একটা নতুন রাশি, এটার একক কেমনে বের করতে হয়? এটা যে সমীকরণ থেকে আসছে সেই সমীকরণে অন্যান্য রাশিগুলোর একক বসিয়ে পক্ষান্তর ইত্যাদি করে এটার একক বের করা যাবে। বলের একক না নিউটন? জি এর একক কি নিউটন হবে? এখানে তো জি এর সাথে আরো ভর দেখতেছি, দূরত্ব দেখতেছি, তাহলে আমি কি বললাম? এই রাশিটা যে সমীকরণ থেকে আসছে নতুন, সেই সমীকরণে অন্যান্য ভৌত রাশিগুলোর একক বসিয়ে, শুধু বলের না, অন্যান্য সবগুলো ভৌত রাশির একক বসিয়ে ওই রাশিটাকে এক পাশে রেখে বাকিগুলোকে পক্ষান্তর করে আমরা তার এককটা বের করতে পারবো। তাহলে জি এর এককটা বের করতে পারবে তোমরা এখন? আমার কথাটা বুঝলে পারবে আর কি। এখানে বলের একক, যদি বলের একক কি জানা আছে তো? নিউটন। ভরের একক কেজি, দুইটা ভর আছে কিন্তু, কেজি ইন্টু কেজি, কেজি স্কোয়ার হয়ে যাবে। এখানে দূরত্বের একক মিটার, দূরত্ব স্কোয়ার আছে, কাজে মিটার স্কোয়ার হয়ে যাবে। পক্ষান্তর ইত্যাদি করে তুমি কিন্তু জি এর এককটা বের করতে পারবে। তাহলে জি এর একক হলো নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। ঠিক আছে, ওকে। এটার মান অত্যন্ত কম, 6.67 কে এই যে একের পাশে 11টা শূন্য এই সংখ্যাটা দিয়ে ভাগ করতে হবে, তাহলে জি এর মান এত কম। এবং নিউটন বলছে শুধুমাত্র চাঁদ সূর্য এদের মধ্যেই যে এই বলটা কাজ করে তা না, মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে এই বলটা কাজ করবে। অর্থাৎ এই দুইটা মার্কারও তো মহাবিশ্বের দুইটা বস্তু, এদেরকে কাছাকাছি রাখলাম, এদের মধ্যে এই বলটা কাজ করবে করার কথা, কিন্তু কই, আমি তো অনুভব করছি না। বলো তো দেখি পাজলটা কোথায়? তাহলে কি নিউটনের সূত্র ভুল? তাহলে কি মহাবিশ্বের সব বস্তুর মধ্যে এই বলটা কাজ করে না? না, কেন ধরে রাখতে? মহাকর্ষ বল তো কোনোভাবে চেঞ্জ হবে না। ধরে রাখলে কি? মহাকর্ষ বল বললাম না, কোন পরিবেশে আছে, চার্জ আছে কি নাই, তড়িৎ ক্ষেত্র আছে কিনা, তাপমাত্রা, আমি স্পর্শ করছি কিনা নাকি করি নাই, তাদের ব্যাগ ছিল কিনা, এগুলোর উপর বলটা কোনোভাবেই নির্ভর করবে না। ওইটার যে ফলাফলটা ওটার থেকে বেশি হচ্ছে আপনার পেশি শক্তির যে না, বুঝছি আমি তোমার কথাটা, এটাই কারণে যাচ্ছে না, কিন্তু আমি তো অনুভব করবো অন্তত পক্ষে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তোমার কথাটা তুমি যখন বলছো, হ্যাঁ এটা এই একটাই উত্তর। জি এর মানটা খেয়াল করো। মেন কথা হচ্ছে যে এই দুইটা বস্তুর ভর এত কম যে জি এর মান এত কম, সেটাকে কমায় বলটা এত কম করেছে যে এটা তাদের প্রান্তিক বলের চেয়েও কমে গেছে। বুঝতে পারছো? তাহলে মহাকর্ষ বল, এই চারটা মৌলিক বল দোষী, বুঝছো? এই চারটা মৌলিক বলের মধ্যে মহাকর্ষ বল সবচেয়ে দুর্বলতম বল। আচ্ছা তুমি ছিল না ক্লাসে, মনে আছে? তোমার মনে নেই, বল দেখি। মনে আছে, একটা বস্তুকে বল প্রয়োগ করে তার ভরবেগের পরিবর্তন করতে, নিউটনের দ্বিতীয় সূত্র বলছে যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে তার ভরবেগের পরিবর্তন ঘটে, কিন্তু প্রত্যেকটা বস্তুর উপর বল প্রয়োগ করে তার ভরবেগের পরিবর্তন ঘটানোর জন্য একটা মিনিমাম বলের দরকার। এর চেয়ে কম বল দিলে সেটা খালি ভরবেগের পরিবর্তনের চেষ্টা করে, কিন্তু ভরবেগের আদৌ পরিবর্তন করতে পারে না। মিনিমাম যে বলের চেয়ে বেশি বল দিলে নিউটনের সূত্র অনুসারে ভরবেগের পরিবর্তন ঘটে কোনো বস্তুর, মিনিমাম সেই বলটাকে প্রান্তিক বল বলে। তাহলে এই মহাকর্ষ বলটা, এদের মধ্যে বলটা এত দুর্বল যে সেটা এদের প্রান্তিক বলের চেয়েও কম, মানে এদেরকে ভরবেগের পরিবর্তন ঘটাতে পারবে না। এই দুইটা বস্তুকে সুতা দিয়ে বেঁধে দিলে এরা নিচে ঝুলে থাকবে, যেরকম করে কাছাকাছি চলে আসবে না, তার কারণ বলটা অত্যন্ত কম, ভরবেগের পরিবর্তন ঘটাতে পারছে না। তাহলে মহাকর্ষ বল যদি ভালোভাবে উপলব্ধি করতে হয়, ভরটা বিশাল হতে হবে, পৃথিবীর মতো, চাঁদের মতো, ঠিক আছে, অন্ততপক্ষে পাহাড়ের মতো বেশি ভারী হতে হবে। হ্যাঁ করবে, ঠিক আছে, যেমন আমাদের হ্যাঁ 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 পৃথিবীর আকর্ষণ বল, এবং যেমন এরকম পরীক্ষা তো অনেকবার করা হয়েছে। ধরো যারা পর্বতারোহী পাহাড়ে উঠছে, তো ধরো এরকম একটা পাহাড় আছে, একেবারে চূড়ায় উঠছে, ঠিক আছে, এখন চূড়াতে গিয়ে একটা সুতা দিয়ে এরকম পাথর বেঁধে চূড়ায় দিল, পাথরটা খাড়া নিচের দিকে থাকার কথা, দেখা যাচ্ছে যে খাড়া নিচের দিকে না থেকে এরকম করে একটু ঝুলে আছে, মানে পাহাড়ের মহাকর্ষ বলের কারণে ওইদিকে একটু করে ঝুঁকে গেছে। না একটা পাহাড় আর একটা পাহাড়কে আকর্ষণ করবে নাকি একটা পাহাড় ছোট আর একটা বস্তুকে আকর্ষণ? একটা পাহাড়কে আকর্ষণ করবে, কিন্তু পাহাড়
পৃথিবীর সাথে এমন দৃঢ়ভাবে আটকানো যে তাদের মধ্যে যে আকর্ষণ বল সেটা যথেষ্ট নয় পৃথিবীর বাধাটা অতিক্রম করে তারা কাছাকাছি চলে যাওয়ার। তাহলে একটা পাহাড় ছোট একটা বস্তুকে হ্যাঁ করবে অল্প বিস্তর। তবে এই পাথরটাকে একেবারে তুমি যদি মাটিতে রেখে দাও পাথরটাকে গড়িয়ে ওর কাছে নিয়ে আসতে পারবে না, কারণ মাটির ঘর্ষণ বলের থেকে ওই মহাকর্ষ বলটা অনেক কম। ওই ঝুলাই রাখলে তখন এরকম করে একটু হেলে যাবে যে পাহাড়ের দিকে, তাহলে মহাকর্ষ বল অত্যন্ত দুর্বল কিন্তু, ঠিক আছে, কারণ জি এর মানটাই অনেক কম, তাই না? আচ্ছা এখন আমরা দেখি ধরা যাক এই বস্তুটার ভর হচ্ছে, প্রথম বস্তুর ভর হচ্ছে 1000 কেজি, আর দ্বিতীয় বস্তুর ভর হচ্ছে 0.5 কেজি, অত্যন্ত কম। তাহলে 1000 কেজি ভরের বস্তু আধা কেজি, এটা আধা কেজি আর কি, আধা কেজি ভরের বস্তুকে একটা বল দিচ্ছে। এই বস্তুটাও কি একেও কি একটা বল দিচ্ছে? হ্যাঁ অবশ্যই দিচ্ছে, তাই না? মনে করা যাক এ ওকে বল দিচ্ছে এফ পরিমাণ, তাহলে এর তো ভর অনেক কম, এ ওকে যে বল দিচ্ছে সেটাও কি এফ এর সমান নাকি ওটা আরো কম বা বেশি? ওটা কি বল, ওটার উপর নির্ভর করবে। হ্যাঁ হ্যাঁ, কিসের বল? যেমন মহাকর্ষ বলের কথাই বলছি। এদের মধ্যে অন্যান্য আরো মৌলিক বল কাজ করতে পারে, সেগুলোর কথা আমরা বলছি, শুধু মহাকর্ষ বলটার কথা বলছি। সমান বল। তো এটার তো ভর কম, এটার ভর বেশি। ও ওকে একটা বল দিচ্ছে, ও ওকে প্রথম কথা হচ্ছে ও ওকে দিবে, এ ওকে যদি দেয় তাহলে এও ওকে দিবে। কেন দেখি, এর আগের কোন সূত্রানুসারে এটা বলতে পারি আমরা? তৃতীয় সূত্রানুসারে। তাহলে তৃতীয় সূত্রানুসারে যদি পুরোপুরি খেয়াল করি আমরা জানি ক্রিয়া, তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া কি পরস্পর সমান না অসমান? সমান। তাহলে এ ওকে যে বল দিবে এও মাস্ট বি ওকে ঠিক সমান পরিমাণ বিপরীতমুখী বল দিবে। কিন্তু নিশ্চয়ই মেনে নিতে কষ্ট হচ্ছে কথাটা। তাহলে একটা পাহাড় থেকে যে একটা বস্তু নিচে দিকে পড়ছে, ও না পড়তেছে, পৃথিবীতে উঠে আসতেছে না, এই তো কথা। না না, কথাটা হচ্ছে যে বস্তুটা পাহাড়ের কাছাকাছি আসছে না কিছুটা একটু। হ্যাঁ, পাহাড় কেন যাচ্ছে না? হ্যাঁ, তাহলে তো সেম হওয়ার কথা। সেম হলে তো সেম ত্বরণ হতো নাকি? সেম বল হলে কি সেম ত্বরণ হবে, এই হচ্ছে কথা নাকি? তাই না, তৃতীয় সূত্র তো মানতেছে না, পাহাড় মানতেছে কোথায়? পাহাড় তো আসতেছে না, পাহাড়ের প্রান্তিক বল যে কম, এইটা হচ্ছে কথা। তাহলে এখানেও সেম হওয়ার কথা। প্রান্তিক বল হচ্ছে না, তাহলে এই দেখো এখানে বুঝতে হবে আমাদেরকে। আমরা তৃতীয় সূত্রের উদাহরণে এটা ব্যাখ্যা করছিলাম, মনে আছে? হ্যাঁ, তোমার মনে আছে কিনা জানি না। ওই একই জিনিস আমি আবার বলছি, পৃথিবী আপেলকে আকর্ষণ করছে। আপেলের গল্পটা নিয়ে আসলাম আর কি নিয়ে। হ্যাঁ, আপেলের ভর অনেক কম, পৃথিবীর ভর অনেক অনেক বেশি। পৃথিবী আপেলকে আকর্ষণ করছে, এই মহাকর্ষ বলে। আপেলও পৃথিবীকে আকর্ষণ করছে। এখন প্রশ্ন হচ্ছে যে দুজনে কি সমান সমান আকর্ষণ করছে? হ্যাঁ, উত্তর হচ্ছে সমান সমান বলে আকর্ষণ করছে। তাহলে প্রশ্ন হচ্ছে তাহলে আপেল না পৃথিবীর দিকে চলে আসতেছে? পৃথিবী কেন আপেলের দিকে যাচ্ছে না? দুজনেই সমানভাবে যাবে না? না, খেয়াল করি, বল সমান ভর ইনটু ত্বরণ। কোনো বস্তুর ভর যদি বেশি হয় তাহলে বল সমান হতে গেলে তার ত্বরণটা অবশ্যই কম হতে হবে। যেমন পৃথিবীর ভর, তাহলে পৃথিবীর ভর ইনটু পৃথিবীর ত্বরণ সমান বস্তুর ভর ইনটু বস্তুর ত্বরণ হবে নিউটনের তৃতীয় সূত্র অনুসারে। বস্তু বলতে আপেল, তাহলে আপেলের ভর যেহেতু অনেক অনেক কম, তাহলে আপেলের ত্বরণটা পৃথিবীর ত্বরণ থেকে অনেক অনেক বেশি হবে। তাহলে পৃথিবীও উপরে উঠে আসার কথা, কিন্তু সামান্য ত্বরণে, এত কম ত্বরণ হচ্ছে যে সেটা ওই ভর কাভার করে যাচ্ছে গুণফলটাকে, ভর এত বেশি যে ত্বরণটা অনেক অনেক কম হচ্ছে, তাই না? এবার আরেকটা কথা বলি, যে ত্বরণটা পৃথিবীর হওয়ার কথা, যেটা আমি চোখেও দেখবো না, সেটাও হচ্ছে না। কারণ পৃথিবী আপেলকে যে বলটা দিচ্ছে সেটা আপেলের প্রান্তিক বলের চেয়ে বেশি, এজন্য আপেল নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে ত্বরণ ঘটিয়ে চলে আসতেছে। ওই একই পরিমাণ বল যেটা পৃথিবী পাচ্ছে সেটা পৃথিবীর প্রান্তিক বলের চেয়ে অনেক অনেক কম। কাজে পৃথিবীর যে সামান্য ত্বরণ, যেটা অবশ্য ওইটাও চোখে বুঝতে পারতাম না আমরা, সেটাও হচ্ছে না প্রান্তিক বলের কারণে। সো দেন কে কত স্পিডে আসতেছে সেটা দিয়ে আমরা বুঝতে পারবো না যে বল সমান কি অসমান, কারণ সেখানে ভরও জড়িত। ভর যদি একজনের বেশি হয় তাহলে বল সমান হলে কিন্তু সে স্লোলি আসবে, অথবা আসবেও না, এরকম হতে পারে, প্রান্তিক বলের চেয়ে হয়তো কম পড়ছে তার উপর। ক্লিয়ার হচ্ছে জিনিসগুলো? ওকে, তাহলে
নিউটনের তৃতীয় সূত্র অনুসারে কেউ যদি কাউকে কোনোভাবে বল দেয়, সেটা স্পর্শ বল হোক কি অস্পর্শ বল হোক, ও তাকে ছেড়ে দেবে না, ও মাসবি তাকে সমান বিপরীতমুখী বল দিবে। এই সমান দুটা বলের কারণে তাদের প্রভাব হয়তো ভিন্ন হতে পারে, কারণ তাদের ভর যদি ভিন্ন ভিন্ন হয় তাদের ত্বরণ অবশ্যই ভিন্ন ভিন্ন হবে। ঠিক আছে, কাজে পৃথিবী যদি আসতো তাহলে সে আসতো অনেক কম ত্বরণে। আপেল তো কত ত্বরণে আসে আমরা জানি, জি ত্বরণে, তাই না? এই পৃথিবীতে যে বস্তুই পৃথিবীর থেকে পড়ে সেটাই যে ত্বরণে পড়ে সেটাকে আমরা জি দিয়ে প্রকাশ করি, স্মল জি দিয়ে, তাই না? আচ্ছা, ওকে, তাহলে মহাকর্ষ কি আমরা মোটামুটি বুঝছি। অভিকর্ষ কি? এই দুইটা বস্তুর মধ্যে কেউ একজন যদি পৃথিবী হয় তখন সেই মহাকর্ষ বলটাকে বলা হয় অভিকর্ষ বল। ঠিক আছে, কিন্তু দুইটাই তো বস্তু। হ্যাঁ, দুইটাই বস্তু। এটা স্পেসিফিক টাইপ অফ মহাকর্ষ আর কি, পৃথিবীকে একটু সম্মান করে এটা একটা আলাদা নাম দেওয়া হচ্ছে আর কি। তাহলে অভিকর্ষ, অনেকে কি বলে জানো, যে মহাকর্ষ আর অভিকর্ষ মনে হয় আলাদা এরকম ভাবে। অনেকে বলো যে পৃথিবী, যেমন এরকম কিছু প্রশ্ন স্যাররাও করে, পৃথিবীর এরকম একটা এমসিকিউ, কি বিপদে পড়ছি আমি কি উত্তর দেবো, প্রশ্নটা করছে তো এরকম, পৃথিবী আপেল, ধরো আমি একটা উদাহরণ দিয়ে রাখলাম, পৃথিবী আপেলকে যে বলে আকর্ষণ করছে সেই বলটির নাম কি? দুইটাই অপশন দিছে, চারটার মধ্যে দুইটাই দিছে, এক মহাকর্ষ, দুই অভিকর্ষ, তিন এই সেই। এখন কোনটা হবে আনসার? কেন মহাকর্ষ হবে না? কেন না? একটা তো পৃথিবী আছে। যাই হোক, সেই মহাকর্ষ বলটাকে না আমি অভিকর্ষ নাম দিচ্ছি, তাহলে অভিকর্ষ তো এক ধরনের মহাকর্ষ, তো এটা কি মহাকর্ষ না? কিন্তু কি নাম তো অভিকর্ষ, কিন্তু ওইটা তো মূলত মহাকর্ষ, কিন্তু এটা স্পেসিফিক টাইপ অফ মহাকর্ষ। কাজে দুইটাই তো শুদ্ধ হওয়া উচিত আমার মতে, তোমার মতে কি জানি না। এটা কি বল? এটা এক ধরনের মহাকর্ষ বল, এবং এটার নাম হচ্ছে, এটা কি ধরনের মহাকর্ষ বল? এটা হচ্ছে অভিকর্ষ বল। কাজে অপশন তো দুইটাই শুদ্ধ, কিন্তু ওই স্যাররা চাইবে যে কোনটা? তুমি যেটা বলছো সেটা অভিকর্ষ বলতেই চাইবে যে, তুমি বুদ্ধি করে অভিকর্ষ তাকে তাকাই দিবে, কিন্তু প্রশ্নটা কনফিউজিং না? এটা তো অবশ্যই মহাকর্ষ বল। আমি যদি এটাকে বলি যে এটা কোন ধরনের বল, আমি যদি অভিকর্ষ থাকতি, তার মানে আমি আর তিনটাকে না বললাম, তার মানে আমি বলতে পারছি এটা মহাকর্ষ বল নয়। প্রথমে কোশ্চেন ছিল যে বলটার নাম কি? হ্যাঁ, না নাম বলবো যে বলটা আসলে কোন বল? হ্যাঁ, বলটার নাম অবশ্যই অভিকর্ষ এবং মহাকর্ষ। বলটার নাম অবশ্যই হবে, কিন্তু মহাকর্ষ কি হবে? কেন মহাকর্ষ হবে না? অভিকর্ষের ভিতরেই তো মহাকর্ষ। হ্যাঁ, মহাকর্ষের ভিতরে অভিকর্ষ আছে। মহাকর্ষের ভিতরে ধরো এই দুইটা বলের মধ্যে যে আকর্ষণ বল, সেটাকে আমরা মহাকর্ষ নাম দিচ্ছি না, এটা তো একটা নাম মহাকর্ষ। তাহলে সেই দুইটা বস্তুর মধ্যে যদি একটা পৃথিবী হয়, সেই মহাকর্ষ যেটাকে আমি আগে নাম দিচ্ছিলাম বলটাকে মহাকর্ষ, সেটাকে আবার দ্বিতীয় একটা উপাধি দিচ্ছি অভিকর্ষ। তো এটাও যেমন নাম, এটাও তো নাম, তার এটা নাম না? পৃথিবী না হয় যদি সূর্য হয় তাহলে মহাকর্ষ না, তখন হচ্ছে তো মহাকর্ষ, তখন তখন সে অভিকর্ষ নয়, তখন অভিকর্ষ বললে ভুল হবে। কিন্তু পৃথিবী হলে সে বলটা প্রধানত মহাকর্ষ এবং স্পেসিফিক্যালি অভিকর্ষ, এটা না কথা। তো তুমি যদি নাম বলো, প্রশ্নটা কিন্তু নাম দিয়ে বলো না, যদি নাম কি বলতে হয়, তো নাম মহাকর্ষ এবং অভিকর্ষ দুইটাই যে কোনো একটা হতে পারে। তাহলে অপশনে যদি আমার মহাকর্ষ আসে অভিকর্ষ আসে, দুইটাই তো শুদ্ধ হওয়ার কথা। আমি ঠিক দিব অভিকর্ষ, কারণ পৃথিবী থাকলে ওটাকে বলা হচ্ছে অভিকর্ষ, ওই মহাকর্ষ বলটাকে বলা হচ্ছে অভিকর্ষ, কিন্তু মহাকর্ষকে অস্বীকার করা হচ্ছে না। হ্যাঁ, ওই ধরনের মহাকর্ষ বলকে একটা নাম দেওয়া হচ্ছে অভিকর্ষ। ঠিক আছে, যেমন আয়তক্ষেত্র কি সামান্তরিক? ধরো, হ্যাঁ জানো এটা? আচ্ছা, তোমার জ্যামিতি দুর্বলতা সবার মতো তোমারও আছে, জানি। সব ক্ষেত্র তো মনে হয় সামান্তরিক না, না, সব ইয়াগুলাই হচ্ছে আয়তক্ষেত্র, সব বর্গাকার। হ্যাঁ, সব বর্গগুলো এক ধরনের আয়তক্ষেত্র, সব আয়তক্ষেত্র এক ধরনের সামান্তরিক। এটা বলতে জানো না? আয়তক্ষেত্র হচ্ছে যার বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, এটা থাকলেই তাকে সামান্তরিক। সামান্তরিক হচ্ছে যার বিপরীত বাহুগুলো সমান্তরাল, এই বৈশিষ্ট্য থাকলেই তাকে সামান্তরিক বলা হবে। তাহলে আমার যদি প্রশ্ন আসে এটি কি? এক আয়তক্ষেত্র, দুই সামান্তরিক, তিন অন্য কিছু, তো এটা তো দুইটাই অ্যান্সার হবে, এটা সামান্তরিকও বটেই। এটা স্পেসিফিক টাইপ অফ সামান্তরিক আর কি, এটা বিশেষ টাইপের সামান্তরিক যার একটি কোণ সমকোণ। তো এই যে প্রশ্নটাই তো কনফিউজিং। এখন তুমি যেটা আয়তক্ষেত্র, তোমার আয়তক্ষেত্র চাচ্ছে আর কি, কিন্তু তার মানে কি তুমি আয়তক্ষেত্র এক দিচ্ছ মানে কি তাহলে কি সামান্তরিক না বলতে চাচ্ছ সেটা? তাহলে এটা তো ভুল হচ্ছে। আমি একটা চুজ করছি মানে কি আমি বলতে চাচ্ছি যে অন্যগুলো নয়।
তাহলে আমি যদি ওখানে অভিকর্ষ চুজ করি, আমি বলতে পারছি যে এটা মহাকর্ষ না, এটা ভুল হচ্ছে না কথাটা। পৃথিবী এবং বস্তুর মধ্যে যে বল সেটা তো প্রধানত মহাকর্ষ বল। সেই মহাকর্ষ বলকে বিশেষ টাইপের মহাকর্ষ বল হিসেবে অভিকর্ষ একটা নতুন নাম দেওয়া হচ্ছে জানা। এগুলাকে মানে এমসিকিউ গুলা এভাবে বুঝতে হবে, ওই 1 আর 2 মানে ক থাকবে ওরকম দেই না যে, ওরকম দিলেই তত হয়েছিল, ওরকম দেই নাই যে, এই ধরনের অনেক চলতেছে যে। তো তাহলে তো এটা খুব কনফিউজিং মানে কি এখন ওই তুমি তো বুঝছো, তুমি যেভাবে ওই স্যাররা কি চাইতেছে ওটা একটু তোমরা বুদ্ধি করে চিন্তা করে নেবে, এবং আশা করি তোমরা বুঝবে যে অভিকর্ষই বোধহয় স্যাররা চাচ্ছে, তখন ওইটা দাগাতে যায়। কারণ দুইটা তো আর অপশন হবে না, কাজে অভিকর্ষ এটাই আর কি। কিন্তু কোয়েশ্চেনগুলো আসলে যত্ন করে করা হচ্ছে না। আচ্ছা ওকে, এবার আমরা এখান থেকে আটটা সূত্রগুলোতে একটু চলে যাই দ্রুত। এবার অভিকর্ষে চলে আসতেছি আমরা, গ্র্যাভিটি। অভিকর্ষ হচ্ছে বিশেষ ধরনের মহাকর্ষ যখন দুইটা বস্তুর মধ্যে একটি পৃথিবী। তাহলে পৃথিবী আর চাঁদের মধ্যে যে মহাকর্ষ বল সেটাকে বলা হচ্ছে অভিকর্ষ বল। পৃথিবী আর আপেলের মধ্যে যে মহাকর্ষ বল সেটাও অভিকর্ষ বল, ঠিক আছে? ধরা যাক পৃথিবীর ভর হচ্ছে m, ঠিক আছে? আর একটা বস্তু যেটা পৃথিবীর পৃষ্ঠের দিকে মুক্তভাবে আছে, এর ভর অবশ্যই পৃথিবীর থেকে অনেক কম। এদের মধ্যে দূরত্ব যদি আর হয় এদের মধ্যে, তাহলে এই বস্তুটা পৃথিবীর দিকে চলে আসবে, তাই না? পৃথিবী অত চাইতে পারবে না, কারণ ভর অনেক কম বলে। তাহলে সেই যে বলে আসবে সেই বলটা হচ্ছে মহাকর্ষ সূত্র অনুসারে জি ক্যাপিটাল এম পৃথিবীর ভর ইন্টু স্মল এম বস্তুর ভর ডিভাইড বাই আর স্কোয়ার। আর আমরা জানি এই বস্তুটা যদি জি ত্বরণে আসে, এই বস্তুটা যে ত্বরণে আসবে সেটাকে অভিকর্ষজ ত্বরণ, ঠিক আছে? অ্যাক্সেলারেশন, ত্বরণ ইংলিশ অ্যাক্সেলারেশন, ডিউ টু গ্র্যাভিটি। হ্যাঁ, এত বড় শব্দকে জাস্ট জি দিয়ে লেখা হচ্ছে আর কি বাক্যটাকে, তাহলে স্মল জি ত্বরণে আসবে। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে কোনো বস্তুর ভর যদি এম হয়, সে যদি জি ত্বরণে যায়, তাহলে তার উপর যে বলটা কাজ করছিল এটা হবে ভর ইনটু ত্বরণ, তাই না? এবং এই বলটাকে কি বলো যে বস্তুর পৃথিবীটাকে যে বলে টানছে, এই যে এই বলটা একই তো বল, এই দুইটা সমান। এই সবাইকে তুমি বুঝছো এটা? এটাকে বস্তুর ওজন বলে। আমি অনেকে জিজ্ঞেস করি ওজন, ভুলে যাই কি বলতে পারো না। ওজন কি? কোনো বস্তুকে পৃথিবী যে বলে টানছে, সূর্য না, অন্য কেউ না, পৃথিবী যে বলে টানছে, যে মহাকর্ষ বলে টানছে বা যে অভিকর্ষ বলে টানছে, সেটাকে ওই বস্তুর ওজন বলে। তাহলে কোনো বস্তুর ওজন ডাব্লিউ হচ্ছে mg, অথবা বলতে পারো এটা ক্যাপিটাল জি ইন্টু পৃথিবীর ভর ইন্টু বস্তুর ভর ইন্টু পৃথিবীর কেন্দ্র আর বস্তুর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব স্কোয়ার। এটা হচ্ছে ওই বস্তুটার ওজন, বা এটা বলতে পারি। তাহলে এই দুইটা সমান, তাই না? তাহলে এই দুইটাকে আমরা কম্পেয়ার করে লিখতে পারি। আবার একটু লিখে লাইনটা, mg সমান হচ্ছে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে mm চলে গেলে আমরা পাচ্ছি কোনো বস্তু যে ত্বরণে পৃথিবীতে যে ত্বরণে মুক্তভাবে পৃথিবীর দিকে চলে আসবে বা পড়বে, সেই অভিকর্ষজ ত্বরণটা হচ্ছে ক্যাপিটাল জি সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক ইন্টু পৃথিবীর ভর ডিভাইডেড বাই পৃথিবীর কেন্দ্র আর বস্তুর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এই সমীকরণ আমাদেরকে কি বলছে? কোনো বস্তু যে ত্বরণে পৃথিবীতে আসবে সেটা বস্তুর ভরের উপর নির্ভর করছে না, বস্তুর ভরটা কেটে গেছে, পৃথিবীর ভরের উপর নির্ভর করছে। তাহলে একটা হালকা আর একটা ভারী বস্তুকে যদি আমি একই উচ্চতা থেকে ফেলে দিই, তারা কি একই সময়ে মাটিতে পড়বে, নাকি হালকাটা আগে পড়বে ভারীটা আগে পড়বে, এরকম হবে? যদি অন্য কোনো বাধা বল না থাকে, বাতাস ইত্যাদি বা ঘর্ষণ বল না থাকে, শুধু অভিকর্ষ বলে কাজ করে, তাহলে আমাদের এই সমীকরণটা বলছে যে তারা একই ত্বরণে পড়বে। কারণ তারা যে ত্বরণে পড়বে সেটা তাদের নিজেদের ভরের উপর নির্ভর করছে না, বরং পৃথিবীর ভরের উপর নির্ভর করছে, ঠিক আছে? আর পৃথিবী থেকে তাদের দূরত্ব, তাদেরকে একই উচ্চতা থেকে ফেলা মানে কি? তাদের দুজনের দূরত্ব একই পৃথিবী থেকে, কাজেই তারা দুজনেই জি ত্বরণে পড়বে। যেহেতু একই ত্বরণে পড়বে, কাজেই একই সময়ে তারা পৃথিবীতে পড়বে। এবং এই কথাটা কিন্তু প্রথম গ্যালিলিও বলছিল মহাকর্ষ সূত্র আবিষ্কারের আগেই, ঠিক আছে? কিন্তু নিউটনের মহাকর্ষ সূত্র দিয়ে এগুলো প্রমাণ করা গেছে এখন। আর এটা কি যখন মানে পৃথিবী ক্যাপিটাল এম সমান যখন পৃথিবীর হবে তখন এটা প্রযোজ্য না? আমরা তো সমীকরণ থেকে দেখলাম যে এটা পৃথিবীর ভর। আমরা তো বলছি যে জি পৃথিবীর ভরকে আমরা ক্যাপিটাল এম দিয়ে লিখছি আর বস্তুর ভরকে স্মল এম দিয়ে লিখছি। এই দুইটা থেকে দেখলাম যে বস্তুর ভর কাটা যাচ্ছে। পৃথিবীর ভরের বদলে যদি মানে অন্য কোনো বেশি ভরের কোনো বস্তু হয় তখন ওই বস্তুটা ভর হবে, তখন এটাকে আমরা অভিকর্ষজ ত্বরণ বলবো না, তখন এটাকে আমরা মহাকর্ষজ ত্বরণ বলবো আর কি।
যেমন সূর্যে যদি কোনো বস্তু পড়ে কত ত্বরণে পড়বে, তখন সেখানে সূর্যের ভর আসবে যে আর কি। তুমি এটা বলতে চাচ্ছ যে না, পৃথিবীর মধ্যেই কোন একটা ছোট নো, পৃথিবীর মধ্যে কোনো বস্তু পড়বে সাধারণত পৃথিবীর প্রভাবেই, মহাকর্ষ বলের প্রভাবেই। অন্যান্য পাহাড় পর্বত এরা সামান্য প্রভাবিত করবে, সেগুলো আমরা নেগলেক্ট করতে পারবো, নেগলেক্ট করতে পারবো। পাহাড় এত বড় হয়েও, এভারেস্ট এত বড় হয়েও কোনো রকম প্রভাবই ফেলতে পারবে না তার নিচে পড়ার ক্ষেত্রে, ঠিক আছে? তো এটা গ্যালিলিও বের করলেন। আচ্ছা, এটা কি ধ্রুবক এই ত্বরণটা? কোনো বস্তু যে এটাকে অবিকর্ষণ ত্বরণ বলে, তাহলে পৃথিবীতে কোনো বস্তু মুক্তভাবে যে ত্বরণে পড়ছে এটা কি ধ্রুবক, নাকি এটা সমতরণে পড়ছে, নাকি এটা পরিবর্তনশীল? দেখি এই সমীকরণ থেকে বলতে পারবি না তোমরা? এই পুরাটার মান, এই পুরা জি এর মানটা কি পরিবর্তনশীল, নাকি এটা ধ্রুব? দূরত্বের উপর নির্ভর করবে না, মানে স্মল জি, আমি তো বললাম এইটা আঙ্গুলিটা দেখাচ্ছিল, এটা স্মল জি দূরত্বের উপর নির্ভর করতেছে। তাহলে পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুতে জি এর মান যত, কোনো বস্তু পৃথিবী পৃষ্ঠ মানে কি আর এর মানটা কম, তাই না? আর পৃথিবী থেকে আমি এগুলো মুছে ফেলি। এই হচ্ছে পৃথিবীর একটা ভূমি, এখান থেকে এই উচ্চতায় কোনো বস্তুকে ছেড়ে দিলে সেখানে এখানে জি এর মান যত, এখানে যখন আসবে সেখানেও কি জি এর মান একই হবে? দেখা যাচ্ছে যে এখানে পৃথিবীর কেন্দ্র থেকে তার দূরত্ব যা হচ্ছে, এখানে পৃথিবীর কেন্দ্র থেকে তার দূরত্ব তা হচ্ছে না। কাজেই উচ্চতার উপর নির্ভর করবে, যত উপরে উঠতে থাকবে পৃথিবীর বিশ্ব থেকে যত উপরে উঠে যাবে তত জি এর মান দেখি কে বলতে পারবে কমবে কমবে, কারণ তত আর এর মান বাড়তে থাকবে। ভগ্নাংশের হর বাড়া মানে ভগ্নাংশটা কমতে থাকা, বেশি বুঝছো নাকি? তাহলে পৃথিবীর পৃষ্ঠ থেকে যত উপরে উঠবে তত জি এর মান কমতে থাকবে। তার মানে একেবারে এমনি জি এর পৃথিবীর পৃষ্ঠে, আবার পৃথিবীর অক্ষাংশের উপর নির্ভর করে। আমাদের পৃথিবী কিন্তু পারফেক্ট গোলক না, উত্তর দক্ষিণে একটু চাপা, তাই না? তাহলে কোথায় সব জায়গায় পৃথিবীর ব্যাসার্ধ কি সমান? তাহলে কোথায় ব্যাসার্ধ সমান? বিষুবীয় অঞ্চলে এখানে, নাকি মেরু অঞ্চলে? মেরু অঞ্চলে একটু চাপা। কোথায় ব্যাসার্ধ বেশি? বিষুব অঞ্চলে ব্যাসার্ধ বেশি। তাহলে বিষুব অঞ্চলে কোথায় জি এর মান বেশি, মেরু অঞ্চলে না বিষুব অঞ্চলে? জি এর মান বেশি, বেশি হবে হচ্ছে মেরু অঞ্চল, যেহেতু আর এর মানটা কম, ঠিক আছে? যেহেতু আর এর মানটা কম, ভগ্নাংশে আর কম কম হওয়া মানে হচ্ছে সেখানে জি এর মানটা বেশি হওয়া। বেশি বুঝতেছো নাকি? খেয়ে হারিয়ে বলতেছো একটু? হ্যাঁ। আর যদি বিষুব অঞ্চল যেহেতু আর এর মান বেশি, তাহলে এখানে কিন্তু জি এর মানটা কম, ঠিক আছে? তার মানে এত কম না যে 9.8 হওয়ার করে 8 পয়েন্ট হয়ে যাবে, ওই 9.8ই থাকবে। এইটার পর আরো 80 আছে না, ধরো কোথাও 9.889, কোথাও 9.888, এরকম, এর চেয়ে বেশি কমবে না। জি এর মান প্রায় ধ্রুব থাকবে, কিন্তু আমরা ধ্রুব কিন্তু আসলে ধ্রুব না, চেঞ্জটা এত কম যে সেটাকে আমরা প্রায় ধ্রুব হিসেবে ধরে নিচ্ছি আর কি। তো সাধারণত 45 ডিগ্রি অক্ষাংশ, মোটামুটি অক্ষাংশ কি, মোটামুটি তোমরা এখনো জানো না বলে না? অক্ষাংশ দ্রাঘিমাংশ একটু শুনছো? হ্যাঁ, জানো না? আচ্ছা, অক্ষাংশ একটা কোণ, মোটামুটি বুঝা যাচ্ছে তো? আমি আপাতত এই 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র পৃষ্ঠে জি এর মানটাকে আমরা পৃথিবীর সমস্ত ভূপৃষ্ঠে সব জায়গায় জি এর মান হিসেবে ধরি, সেটা হচ্ছে ওই যে 9.81 ধরি আর কি অনেক সময়, ঠিক আছে? 9.8 এই যে মানটা আমরা নিই সেটা হচ্ছে 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র পৃষ্ঠে যে জি এর মান, সেটাকে আমরা সব অঞ্চলের জি এর মান হিসেবে ধরে নিই, কারণ সব অঞ্চলের জি এর মানের চেয়ে খুব বেশি পার্থক্য হয় না, খুব বেশি পৃথক হয়ে যায় না একেবারে। একক কি হবে? জি এর একক মান তো হচ্ছে 9.8। নিউটন। এটা তো ত্বরণ, ইটস নট বল। এটা কি বল? তোমার জানতে হবে, এটা চিন্তা করতে হবে এটা কি। এটা তো অবিকর্ষিত ত্বরণ, তার ত্বরণের একক কি? ms/2। তাহলে 9.8 ms/2, ঠিক আছে? এটাকে ভূপৃষ্ঠের সব জায়গায় আমরা জি এর মান হিসেবে বিবেচনা করি। এছাড়াও উচ্চতা বাড়লে জি এর মান কমে, আবার ভূপৃষ্ঠের ভিতরে গেলেও জি এর মান কমতে থাকে। ভূপৃষ্ঠের ভিতরে চলে গেলেও জি এর মান কমতে থাকে। এখন বলতে পারো যে ভূপৃষ্ঠের ভিতরে গেলেও তো দূরত্ব কমে যাচ্ছে, তাহলে ভগ্নাংশের হর কমলে তো ভগ্নাংশটা বাড়ার কথা, তাই না? কিন্তু দেখো, ভূপৃষ্ঠের ভিতরে গেলে পৃথিবীর ভরও, যে ভরটা তাকে কেন্দ্র থেকে টানছে সেই ভরটাও, এফেক্টিভ ভরটাও কিন্তু কমে যাচ্ছে। আগে তো পুরা ভরটাই তাকে কেন্দ্রের দিকে টানছিল,
এখন এটা বুঝতে পারছো কিনা কে জানে ভূপৃষ্ঠের ভিতরে। এখন যখন ভূপৃষ্ঠের ভিতরে কোথাও গেছো তাহলে কেন্দ্র থেকে টানার জন্য কার্যকর ভর হচ্ছে দূর, ভরটাও কমে গেছে। কাজে ভর কমে গেছে বলে জি এর মান কমে যাচ্ছে, আর কমে গেছে বলে জি এর মান বেড়ে যাচ্ছে। এখন দুইজন মারামারি করতেছে, এখন দেখতে হবে যে কে জিতে যাচ্ছে। এটা জিতে যায় সবসময়। গাণিতিকভাবে দেখাতে হবে নাকি এই ইনফরমেশনটা একটু বললে হবে? ওকে, আমি ইচ্ছা করলে গাণিতিকভাবে প্রমাণ করে দেখাতে পারি, কিন্তু অত জটিলতায় হয়তো তোমরা যাইতে চাইবে না, এই জন্য আমি দেখাচ্ছি না। বা কেউ চাইলে আমি প্রমাণ করে দিতে পারবো এটা, যে এখানে ভর জিতে যাবে, যে মানে ভূপৃষ্ঠের ভিতরে যাচ্ছে, এখানে দুইজন মারামারি করছে, আর এর মান কমে যাচ্ছে বলে জি কে সে বাড়িয়ে দিতে চাচ্ছে, আর এফেক্টিভ ভর কমে যাচ্ছে বলে জি কে সে কমিয়ে দিতে চাচ্ছে। এই ফাইকে এফেক্টিভ ভর জিতে যাবে, যে আলটিমেটলি জি এর মান মোটের উপর কমতে থাকবে, এবং কমতে কমতে যখন পৃথিবীর কেন্দ্রে গিয়ে যদি এক বস্তুকে রাখি সেখানে জি এর মান শূন্য। এগুলো প্রশ্ন এরকম অনেকভাবে করতে পারে। তাহলে পৃথিবীর কেন্দ্রে কিন্তু জি এর মান সবসময় শূন্য হবে। ঠিক আছে, ওকে। এই হচ্ছে মোটামুটি আমাদের মহাকর্ষ অভিকর্ষ সম্পর্কে যা যা ইনফরমেশন দরকার। ঠিক আছে, আমাদের কতক্ষণ সময় আছে নাকি? 9টা